আজকের ক্লাসে আমরা নিউটনের গতিসূত্র থেকে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রধানত ছায়াপ্রকাশনী সেট 2-র যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সেট 1-এর গাণিতিক সমস্যাগুলো চেষ্টা করবে প্রত্যেকে, আর না পারলে তো কমেন্টের মাধ্যমে জানাবে। আমি পরবর্তী ভিডিও ক্লাসে নিশ্চয়ই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো সকলের নিশ্চয়ই গাণিতিক সমস্যাগুলো যে করিয়ে দিচ্ছি তোমাদের সাহায্য হচ্ছে, আর গাণিতিক সমস্যাগুলো করে তোমাদের কেমন লাগছে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও আমাকে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তো আমরা শুরু করব আজকের ক্লাস। শুরু করা যাক। প্রথম যে অঙ্ক বলেছে, একটি মসৃণ অনুভূমিক টেবিলে ওপর 20 কেজি আর 10 কেজি ভরের দুটি লোহার ব্লক পরস্পর সংস্পর্শ অবস্থায় আছে। এটা হলো 20 কেজি, এটা M1, এটা M2। M1টা বলেছে 20 কেজি, M2 বলেছে 10 কেজি। এবার কি বলেছে? এবার বলেছে ব্লক দুটির ওপর এমনভাবে 30 নিউটন বল প্রয়োগ করা হলো যাতে ব্লক দুটি বলের দিক বরাবর গতিশীল হয়। তার মানে এই দিক থেকে আমরা ঠেলছি, বা এই দিক বা যে কোনো একটা দিক থেকে ঠেলছি। ধরলাম এখানে একটা এফ বল প্রয়োগ করা হলো, এফটা বলেছে 30 নিউটন। আচ্ছা, তো এরম যদি হয় দুটো একসঙ্গে যাচ্ছে, মানে এটা একটা সিস্টেম, তো টোটাল সিস্টেমটা একটা ত্বরণে যাবে, এ ত্বরণে। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এফ সমান আমরা জানি এম এ। তাহলে এখানে এমটা কত? টোটাল মাস হচ্ছে M1 প্লাস M2 ইন্টু এ। তাহলে এটা হলো ত্বরণ, তাহলে ত্বরণটা কত চলে আসছে? এফ বাই M1 প্লাস M2। তাহলে ত্বরণটা কত হলো? 30 বাই মোট ভর 30, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের কী প্রশ্ন দিয়েছে, জানতে চেয়েছে হচ্ছে ব্লক দুটির সাধারণ স্পর্শতলে কত বল কাজ করছে। ব্লক দুটি স্পর্শতল মানে এইখানে। তো আমরা তো M1 ভরের বস্তুকে 20 কেজিকে 30 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে এ কে কত বল প্রয়োগ করছে, তাহলে M2-র ওপর কত বল প্রয়োগ হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। স্পর্শ বল মানে M1 M2, তাহলে এখানে যে বলটা কাজ করছে সেটা যদি এফ ড্যাশ হয়, সেটার জন্যই M2 কত ত্বরণ লাভ করেছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা M2-র সাপেক্ষে, তাহলে এম ড্যাশ সমান চলে আসছে M2 ইন্টু এ, তাহলে 10 ইন্টু 1 সমান 10 নিউটন। তাহলে কতখানি বল প্রয়োগ করছে সেটা আমরা পেয়ে গেলাম, 10 নিউটন। ছবিটা ঠিক আসছে? হ্যাঁ। তো প্রথম অঙ্কটা আমরা সমাধান করে ফেলেছি। দ্বিতীয় অঙ্কে কি বলেছে? দু নম্বর গাণিতিক সমস্যা বলেছে, একটি রোলারের হাতলে 50 কেজি ঠেলা বল প্রয়োগ করা হলো। মানে এই যদি রোলার হয়, তার এখানে একটা ঠেলা বল প্রয়োগ করা হচ্ছে 50 কেজি ওয়েট, নাকি 50 কেজি রোলারের হাতলে 50 কেজি ঠেলা বল, মানে এখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা 50 কেজি ওয়েট। আচ্ছা, হলো ঠেলা বল প্রয়োগ করা হলো। আচ্ছা, যদি রোলারের ওজন 150 কেজি হয়, ওজন মানে এর এমজি যেটা নিচের দিকে, সেটা 150 জি কাজ করছে, আর রোলারের হাতলে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নত থাকে। রোলারের হাতল অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, মানে এই কোণটা 60 ডিগ্রি হয়। তাহলে আমাদের কি বার করতে হবে? বার করতে বলেছে বলের অনুভূমিক উপাংশ এবং ভূমির ওপর প্রযুক্ত বল। দেখো, আমরা বলটা প্রয়োগ করছি এদিকে, তার এর এইদিকে একটা উপাংশ, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এদিকে হচ্ছে এফ কস 60, আর এইদিকে কাজ করছে এফ সাইন 60, আর এদিকে হলো প্রতিক্রিয়া বল যেটা হবে সেটাই হচ্ছে ভূমির ওপর রোলার কতখানি বল প্রয়োগ করলো তার মান। তো আমাদের কি বার করতে পারে? সুতরাং বলের অনুভূমিক উপাংশ মানে, অর্থাৎ বলের অনুভূমিক উপাংশ এফ কস 60 ডিগ্রি, মানে কত আসবে?
আমাদের এখানে এফ হলো 50 ইন্টু 9.8 কেজি ওয়েট থেকে নিউটনে করে নিতে হবে। উত্তরটা নিউটনে দিয়েছে। আচ্ছা, যাই হোক আমরা কেজি ওয়েটেই করি বা নিউটনেই করি, অসুবিধা নেই। ইন্টু cos 60 মানে হাফ, মানে 25 ইন্টু 9.8 নিউটন বা 25 কেজি ওয়েট। জি ছাড়া হচ্ছে কেজি ওয়েট, বলের একক কেজি হয় না, কেজি ওয়েট হয় বা কেজি কিগ্রা ভার, সেই হিসেবে করা হলো। আর এনটা কত? এন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, মানে রোলার ভূমিতে যতটা বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে মোট কত বল প্রয়োগ হচ্ছে। একটা হলো তার ওজন mg, একটা হচ্ছে বলের অনুভূমিক উপাংশ, সরি উল্লম্ব উপাংশ। তাহলে এটা কত হচ্ছে mg প্লাস f সাইন 60 ডিগ্রি। তাহলে m হচ্ছে 150 প্লাস জিটা কমন নিয়ে নেবো, তাহলে হচ্ছে 50 সাইন 60 মানে √3/2 ইন্টু জি, এত জি নিউটন। তাহলে 50 প্লাস 25√3 জি ছাড়া হচ্ছে কেজি ওয়েট। তাহলে আমাদের উত্তরটা কত চলে এলো সেটা আমরা দেখে নেব। দিয়ে দিয়েছে 193.3, সেটাই হয়তো আসবে। তাহলে 150 প্লাস 25√3, হ্যাঁ 193.3 কেজি ওয়েট। তাহলে 193.3 কেজি ওয়েট বল কাজ করছে। ভূমির ওপর যতটা সে ক্রিয়া করবে তারই প্রতিক্রিয়া, তাহলে এটাই হচ্ছে ভূমির ওপর কতটা বল প্রয়োগ করলো। আর রোলার প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ হলো 25 কেজি ওয়েট, আর ভূমির ওপর যে বলটা প্রয়োগ করলো সেটা হচ্ছে 193.3 কেজি ওয়েট। এরপরও চলে যাব আমরা পরবর্তী গাণিতিক সমস্যায়। 50 গ্রাম ভরের একটি মার্বেল 5 মিটার উচ্চতা থেকে অনুভূমিক তলের উপর পড়ল এবং প্রতিফলিত হয়ে 3.2 মিটার উচ্চতায় উঠে গেল। সংঘাতকাল 1/10 সেকেন্ড হলে প্রযুক্ত বল কত এবং বলের ঘাত কত? এই হলো মেঝে, এখান থেকে একটা বল 50 গ্রাম ভরের বল বলেছে 5 মিটার উচ্চতা থেকে পড়লো, তো এটা বলেছে 5 মিটার পড়েছে, আর ফেরার সময় এসে 3.2 মিটার উচ্চতা উঠেছে। তাহলে এখানে বেগ যদি ইউ হয় আর ফিরে যাওয়ার বেগ যদি ভি হয়, তাহলে ইউ সমান কত? √2gh, আর ভি কত? √, সূত্র কি? 2gh কত? 3.2। তাহলে প্রথমে আমরা এই দুটো বার করে নেব, ইউ আর ভিটা কত। প্রথমে কত বেগ, ফেরার সময় কত বেগ, এ দুটো বার করে নেব। √2 ইন্টু 9.8 ইন্টু এইচ হলো 5, তাহলে এটা আসছে 7√2 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় হচ্ছে এটা 3.2 করে দিলেই হয়ে যাবে, এটা আসছে 7.919 মানে 7.92 মিটার পার সেকেন্ড। এটাকেও আমরা দশমিকে করে নিই, 7√2, 9.89 আছে, 9.9 করে নিল। তাহলে সংঘাত করলো এত বেগে, ফিরে গেল এই বেগে। তো এবার আমাদের কি প্রশ্ন দিয়েছে? প্রশ্নে বলেছে টাইমটা বলে দিয়েছে, তাহলে টি বলে দিয়েছে, সংঘাতকাল বলেছে 1/10 সেকেন্ড। তাহলে কি প্রশ্ন? প্রথম বলেছে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল, অতএব প্রযুক্ত বল, আর ভর কত বলেছিল? 50 গ্রাম, মানে হচ্ছে 50/1000 কেজি। তাহলে প্রযুক্ত বল চলে এলো এফ সমান ভরবেগের পরিবর্তন বাই সময়। প্রাথমিক ভরবেগ কত? এমইউ, মাইনাস অন্তিম ভরবেগ কত? মাইনাস এমইউ মাইনাস এমভি। কেন মাইনাস হলো? কারণ এখানে দিকটা পরিবর্তন হয়েছে বাই সময়। তাহলে 50 মানে এটা আসছে কত? 5/100 ইন্টু এমটা কত হলো? এম হয়ে গেল, তাহলে চলে আসছে 9.9 প্লাস 7.92 বাই টাইম বলেছে 1/10। এটা ক্যালকুলেট করে আমরা বলটা পেয়ে যাব কত নিউটন? $8.91
আচ্ছা, জি এর মানটা আমরা 9.8 ধরেছি, 10 ধরে করলে উত্তরটা একটু বেশি আসতাম ই, আর হিসেব পাল্টালাম না, তোমরা ঠিক করে নেবে। 8.91 নিউটন এলো, জি এর মানটা 10 ধরে করলে কিন্তু উত্তরটা একটু বেশি আসতো, সেটাই এসছে, 9 নিউটন এসছে। আর বলের ঘাত মানে বলের ঘাত সমান হচ্ছে বল ইন্টু সময়, মানে এটা ইন্টু জি এর মানটা 10 দেওয়া ছিল, কিন্তু এখানে আমি 9.8 ধরে করেছি, ওটা আমি খেয়াল করিনি, তোমরা একটু ঠিক করে নেবে, বোঝা নিয়ে কথা প্রবলেমটা। মানে হচ্ছে 0.891 আমাদের নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ডেও লেখা যায়, 0.891 কেজি মিটার পার সেকেন্ড। তোমরা এটা জি এর মানটা 10 ধরে অঙ্কটা করলেই সমাধানের উত্তরটা পুরোপুরি মিলে যাবে। উত্তরটা আমাদের একটু এদিক ওদিক এলো, অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা নেক্সট 4 নম্বর প্রবলেমে যাব। দেখে নেবে প্রবলেমটা ঠিক করে ভালোভাবে করবে। 4এরটা এবার দেখি আমরা। 4এর প্রবলেম আমাদের কি বলে দিয়েছে, 60 কেজি ভরের একটি স্থির গল্ফ বলকে একটি স্ট্রাইকার দিয়ে আঘাত করা হলো। বলটি 50 মিটার অনুভূমিক দূরত্বে গিয়ে স্থির হলে স্ট্রাইকার দ্বারা প্রযুক্ত বলের ঘাত কত? আচ্ছা, ভর বলেছে এম বলেছে 60 গ্রাম, আর ডিস্টেন্সটা বলে দিয়েছে 50, এসটা হলো 50 মিটার, 50 মিটার গিয়ে স্থির হয়েছে। আর মন্দন বলে দিয়েছে, বলটির মন্দন বলেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, প্রাথমিক বেগটাকে ধরলাম ইউ, প্রাথমিক বেগ। তাহলে আমরা লিখতে পারি কত, এস ইকালস টু ইউ স্কোয়ার বাই 2a। যেহেতু অন্তিম বেগটা 0, 50 মিটার দিকে থেমে গেছে, তাহলে আমরা ইউটা বার করে নিই। তাহলে ইউ চলে এলো √2as, তাহলে √2 ইন্টু 4 ইন্টু এস হচ্ছে 50, তাহলে হচ্ছে 20। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, প্রযুক্ত কি যেন বার করতে দিয়েছে, হ্যাঁ বলের ঘাত বার করতে দিয়েছে। অতএব বলের ঘাত সমান বল ইন্টু সময় যেমন সেরকমই ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। তাহলে কত আসবে, ভর কত বলেছে 60 গ্রাম, মানে 60/1000 গ্রাম থেকে কেজিতে করা হলো। প্রাথমিক বেগ 20, অন্তিম বেগ 0, তাহলে এটা আমাদের চলে আসছে 1200 মানে 1.2 কেজি মিটার পার সেকেন্ড, বা নিউটন সেকেন্ড বললেও চলবে, বা কেজি মিটার পার সেকেন্ড। 1.2 নিউটন সেকেন্ডও যা, কেজি মিটার পার সেকেন্ডও তাই, একই একক। ঠিক আছে, তো আমরা 4 অবধি করে ফেললাম। এরপর আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট আমরা করব প্রবলেম নম্বর 5। 3 কেজি ভরের একটি বস্তু উল্লম্বভাবে নিচের দিকে পড়ার সময় সে একটি মসৃণ কপিকলের ওপর দিয়ে ভারহীন অবস্থায় সুতোয় 2 কেজি ভরকে টেনে তুলছে। আচ্ছা, পতন শুরুর 5 সেকেন্ড পর সুতোটি ছিঁড়ে গেল, 2 কেজি ভরটি কতটা উঠবে? আচ্ছা, তাহলে একটা কপিকল আছে, কপিকলের এই দিকে হলো 3 কেজি, আর এদিকে বলেছে 2 কেজি। তাহলে এটা M1, এটা M2। তাহলে 3 কেজিটা নামছে আর 2 কেজিটা উঠছে। তো ধরলাম এর নাম আর ত্বরণ ধরলাম এ, আর এর ওটার ত্বরণ ধরলাম এ, একই ত্বরণ হবে। তাহলে এখানে এটাকে আমরা বার করি। তাহলে এ সমান কত হবে, M1g মাইনাস M2g বাই, কারণ এদিকে কাজ করছে M1g, এদিকে কাজ করছে M2g।
তাহলে কোনটা সাহায্য করছে নামতে? M1G সাহায্য করছে আর M2G বাধা দিচ্ছে, তাই লব্ধি বল কত হলো? M1G মাইনাস M2G ইকুয়ালস টু MA, মানে মোট ভর হচ্ছে M1 প্লাস M2। তাহলে 3 বিয়োগ 2, G এর কোনো মান দিয়েছে? G এর মান কত নম্বর? 5, এটা 10 দিয়ে দিয়েছে, আমরা ওটা খেয়াল করি এবার। তাহলে Gটা 10 দিয়েছে, বাই মোট ভর হচ্ছে 3 আর 2 5, তাহলে চলে এলো আমাদের G মানে 2। তাহলে ত্বরণ এটা এবার কতক্ষণ পর সুতো ছিঁড়ে গেছে? 5 সেকেন্ড পর। 5 সেকেন্ড সময় ধরো যখন সুতো ছিঁড়ছে তো প্রথমে এটা স্থির অবস্থা থেকে শুরু করেছে, তো 5 সেকেন্ড পর যদি ছেড়ে তাহলে এ তো ওই মুহূর্তে প্রথমে স্থির ছিল, তাহলে ওই মুহূর্তে প্রত্যেকটা ব্লকের এর নিচের দিকে একটা বেগ অর্জন করবে, ত্বরণ নিয়ে গেছে 5 সেকেন্ড, তাহলে বেগ অর্জন তো করবেই, আর এর ওপর দিকে একটা বেগ আছে। সেই বেগের জন্যই গতিজাড্যের জন্য কিন্তু যে মুহূর্তে এটা ছিঁড়ে যাবে সুতোটা তখন কিন্তু স্থির হবে না 2 কেজি ব্লকটা, সে একটু ওপরে যাবে তারপরে গিয়ে স্থির হবে, তাহলে সে কতটা উঠবে সেটা বার করতে হবে। 5 সেকেন্ড সময় অর্জিত বেগ যদি ভি বলি, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ইউটা তো 0, স্থির অবস্থা থেকে এটা আমরা শুরু করেছি, এটা নামাতে এটা ওঠাতে, তাহলে 2 × 5 মানে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 মিটার পার সেকেন্ড হলো বেগ। তাহলে সুতরাং সুতোটি ছিঁড়ে যাওয়ার পর 2 কেজি ব্লকটি উঠবে, তাহলে যে মুহূর্তে সুতো ছিঁড়ছে এর ঊর্ধ্বমুখী বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ বেগ একটা বস্তুকে ছুড়লে কত উচ্চতায় ওঠে? u²/2g। তাহলে 2 কেজি ব্লকটি উঠবে কতটা? 10²/2 × g, কারণ প্রাথমিক বেগ কত? সেই মুহূর্তে যে মুহূর্তে সুতো ছিল সেই মুহূর্তে ব্লকটার বেগ, এর নিম্নমুখী বেগ 10, এর ঊর্ধ্বমুখী, তাহলে 10 বেগ নিয়ে একটা এটাকে ধরো যদি ছুড়ে দিই 10 মিটার পার সেকেন্ড বেগে, এই ম্যাক্সিমাম কতটা হাইট উঠবে? ইউ বেগে ছুড়লে উঠবে u²/2g, তাহলে এটা হচ্ছে 10²/2g, তাহলে জিটা 10, তাহলে 10² মানে 100/2g মানে 20, তাহলে 5 মিটার। তাহলে 5 মিটার ওপরে উঠে যাবার পর 2 কেজি ব্লকটি স্থির হবে, তারপরে আবার নিচে পড়তে শুরু করবে। নেক্সট আমরা দেখবো 6 নম্বর অঙ্কটা। আমি এটা হিন্টস দিয়ে দিচ্ছি। একটি ভারহীন কপিকল একটি স্প্রিং তোলায় যুক্ত করা আছে। কপিকলের একদিকে দুটো সুতো আছে, একদিকে বলেছে 1 কেজি, একদিকে বলেছে 4 কেজি ঝোলানো আছে। তো এই হলো ধরো স্প্রিং তোলা, এখানে আমাদের পার্টটা বার করতে হবে, পার্ট। তো এইখানে কপিকলটা ঝুলিয়েছে, কপিকলের এদিকে আছে হচ্ছে 4 কেজি, এদিকে আছে 1 কেজি। তাহলে এদিকে কাজ করছে 4g, এদিকে কাজ করছে 1g, এটা নামবে এটা উঠবে, এখানে একটা টান কাজ করবে সুতরাং এটা যদি টি হয় এটা টি হয়, তাহলে এখানে কাজ করবে 2t, তাহলে পার্ট হবে হচ্ছে 2t একক। তাহলে টিটা বার করে আমাদের 2t করে দিলেই আমরা স্প্রিং তোলার পার্ট পেয়ে যাব, কারণ এখানে যদি টি হয়, কারণ এটা যেহেতু ভরহীন তাই এই কপিকলের ওপর মোট বল যেটা সেটা 0 হবে, তার জন্য আমরা এটাকে 2t, তাহলে এখানে টি হলে এখানে 2t, তাহলে মোট বল তাহলে 0 চলে আসছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কত হচ্ছে? 4g - t = 4g - t = 4a, আর এর ক্ষেত্রে ওটা উপরে উঠছে t - g = a, 1a, তাই লিখলাম না a লিখলাম 1a। এই দুটো সমাধান করে টি বার করব, টি বার করে পার্ট স্প্রিং তোলার পার্ট হবে 2t, এটা তোমরা হিসেব করবে নিজেরা, এটা আমি আর করালাম না। আচ্ছা, এরপর আমরা 7 নম্বর অঙ্কে যাব। আমি হিন্টস দিয়ে রাখলাম, তোমরা নিজেরা চেষ্টা করলেই পেরে যাবে। তাহলে এখান থেকে দুটো সমাধান করে টি বার করবে, টি বার করে 2t বার করলেই সমাধান কমপ্লিট হয়ে যাবে, সেটাই হচ্ছে স্প্রিং তোলার পার্ট। ওকে, আচ্ছা, পরে একটা প্রবলেম দিয়ে দিয়েছে ছবি, ইনক্লাইন প্লেন প্রবলেম। দুদিকে অ্যাঙ্গেলগুলো কত দিয়েছে? একদিকে দিয়েছে 30 ডিগ্রি, আচ্ছা, এদিকে m, এটা
কপিকল এখানে দিয়েছে 2m, এটা 2m দিয়েছে, এক কোণাটা দিয়েছে 30, আর এটা কি সমকোণ বলেছে? দেখি দাঁড়াও কি বলেছে। একটি মসৃণ নদতলের এক প্রান্তে একটি নগণ্য ভরের ঘর্ষণহীন পুলির কপিকল রাখা আছে। কপিকলের ওপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা অপ্রসার্য সুতোর সাহায্যে আমাদের এদিকে m ভর যুক্ত করা, 2m যুক্ত করা আছে। হ্যাঁ, ঘটনা যেটা হলো এই অঙ্কটার ক্ষেত্রে একটু ডিসপুট আছে, সেটা যদি এই অ্যাঙ্গেলটা না বলে দেয় তাহলে প্রবলেমটা, আমরা ধরে নিচ্ছি এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি ধরে যেটা উত্তর আসবে সেটা আমরা করছি। যদি উত্তর মিলে যায় ভালো, তাহলে বুঝবো এটা সমকোণ আছে। আর যদি সব ক্ষেত্রে সমকোণ নাও থাকতে পারে বা থাকতেও পারে, এটা 30 দিয়েছে, সেই হিসাবে এটাকে আমি সমকোণ ধরলাম, তাহলে এটা 60। তাহলে হিসেব মতন আমাদের এটা নামছে, তাহলে এইদিকে কাজ করছে কত, 2mg sin 60, এদিকে হচ্ছে mg sin 30। ওকে, তাহলে ত্বরণটা বার করতে হলে ছবিটা আসছে ঠিকঠাক? না, আসছে না। হ্যাঁ, তাহলে ডান দিকে নিচের দিকে কাজ করছে উপাংশ 2mg sin 60, আর এদিকে কাজ করছে mg। আমাদের কি বার করতে বলেছে? ত্বরণ নাকি? হ্যাঁ, ব্লক দুটির ত্বরণ কত হবে? তাহলে এর ত্বরণটা এদিকে a, আর এটা এদিকে a ত্বরণে উঠছে, তাহলে নেট বল কত? নেট বল হচ্ছে অতএব 2mg sin 60 মাইনাস mg sin 30, এটা হলো নেট বল, সমান হচ্ছে m এ, m কত? m প্লাস 2m ইন্টু a। যেহেতু এখন এটা টোটাল একটা সিস্টেম, তাই আমরা এইভাবে ইকুয়েশনটা লিখতে পাচ্ছি। তাহলে এখানে 2mg sin 60 সাহায্য করছে আর mg sin 30 বাধা দিচ্ছে, তাই নেট বল হলো 2mg sin 60। যদি অঙ্কের উত্তরটা আসবে কিনা আমি জানি না, কারণ এখানে অ্যাঙ্গেলটা সবগুলো দেওয়া নেই, একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, তাই আমাদের এইভাবে সাহায্য নিয়ে করতে হচ্ছে। তো যাই হোক, আমরা যেটা আছে সেটাই দেখি। তাহলে এটা এলো আমাদের mg√3 মাইনাস mg/2 বাই 3m সমান a। এখানে উত্তরটা g/2 দেওয়া আছে বটে, এখানে অ্যাঙ্গেলটা যেহেতু বলা নেই, অঙ্কটা যেটা উত্তর আসছে সেটাই আমরা করে রাখছি। তাহলে g কমন নিলে 2√3 মাইনাস 1 বাই 6 প্লাস 2a, এটাই থাক, আমি আর কোনো চেঞ্জ করলাম না। প্রসেসটা তোমাদের বলে দিলাম, এই কোণটা যদি বলা থাকে তবেই অঙ্কটা করা সম্ভব, নাহলে কিন্তু করা সম্ভব নয়, যেহেতু একটা কোণ বলেছে। দুটো কোণ না বললে আমরা হিসেবটা কখনোই করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে সাহায্য করছে কে? আমাদের এই ছবি অনুসারে mg 2mg sin 60 সাহায্য করছে, আর mg sin 30 বাধা দিচ্ছে। তো সেখান থেকে আমরা নেট বলটা বার করলাম, নেট বল ইকুয়ালস টু ma, সেটা সাহায্য নিয়ে প্রবলেমটা সমাধান করে ফেললাম। তাহলে এটা হলো 2√3 মাইনাস 1 বাই 6, mm কেটে গেছে, জিটা পড়ে আছে, তাহলে এটাই হচ্ছে ত্বরণ। আচ্ছা, নেক্সট আমরা যাব পরের প্রবলেমে। তো তোমরা 6 নম্বর প্রবলেমটা করবে, আমি 8এর প্রবলেমে যাচ্ছি এবার। 8এ একটা ছবি দিয়েছে, কি বলেছে? এটা ক্যাপিটাল M, এটা M2, এটা M1, এটা ক্যাপিটাল M। আচ্ছা, এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে F। কি প্রশ্ন? প্রশ্ন দিয়েছে ক্যাপিটাল M ভরের গাড়ির এক প্রান্তে একটি মসৃণ হালকা কপিকল আছে, দেখতেই পাচ্ছি ছবিতে। হ্যাঁ, কপিকলের উপর আছে। কি চেয়েছে আমি আগে দেখি, পুরোটা পড়ছি না, ওই সূত্রটা। আচ্ছা, গাড়িটিতে অনুভূমিক কত বল প্রয়োগ করলে M1 ও M2 ব্লক দুটি গাড়ির সাপেক্ষে স্থির থাকবে? দেখো এখানে কত বল প্রয়োগ করলে, তাহলে যেই আমরা এখানে একটা বল প্রয়োগ করব, সঙ্গে সঙ্গে তো এখানে তো টান আছে, তাহলে এদিকে টানটা কত? M2g, আর এদিকে তো টানটার ছাড়া কোনো বল নেই, কারণ এর যে mgটা সেটা নিচে, সেটা টানকে প্রভাবিত করবে না। তাহলে এই ব্লকটাকে ঠেকাতে পারে। তো টোটাল সিস্টেমের ত্বরণ যদি এ ধরি, তাহলে এই ব্লকের ওপর একটা অলিক বল কাজ করবে, সেটা হচ্ছে M1 এটা হচ্ছে অলিক বল, কারণ সিস্টেমের ত্বরণ যেদিকে হয় অলিক বল উল্টো দিকে হয়। এই অলিক বলটার জন্যই সে কি করবে, এই অলিক বলটা টেনশনকে প্রশমিত করবে, আবার এই টেনশনটা
M2G কে প্রশমিত করবে, তাহলে এটা হচ্ছে অলিক বল বা সিউডো ফোর্স। তাহলে সাম্যাবস্থায় M1A ইকুয়ালস টু M2G, তাহলে A চলে এলো M2 বাই M1G। এবার F মানে কত? F তো টোটাল সিস্টেম কেটে নিয়ে যাচ্ছে, তাহলে M প্লাস M1 প্লাস M2 ইন্টু A, F সমান M এ, তাহলে চলে এলো M প্লাস M1 প্লাস M2 ইন্টু এর ভ্যালুটা কত পেয়েছি? M2 বাই M2G বাই M1। ঠিক আছে, তাহলে এই বলটাই আমাদের উত্তর। তো এরকম একটা কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিয়েছো। তার মানে সাম্যাবস্থায় মানে কি, এই অলিক বলটা এ কি চাইছে, M2G কি চাইছে নিচে আসুক, অলিক বল চাইছে বাঁ দিকে সরে যাক সিস্টেমটা। তাহলে M2G থাকলে কি হতো, এটা নামটা এটা এগিয়ে যেত। আর শুধু অলিক বল থাকলে কি হতো, এটা এদিকে এগোতো, এটা উল্টো দিকে এগিয়ে যেত, এটা উপরে উঠতো। কিন্তু এই দুটো বল M2G আর M1 একে অপরকে ব্যালেন্স করছে, তার ফলে এখানে টোটাল সিস্টেমটা M1 M2 M এর রেসপেক্টে স্টেবল থাকছে বা স্থির থাকতে পারছে। তার জন্যই আমাদের কত বল প্রয়োগ করতে হবে সেটা আমরা হিসেব করে পেয়ে গেলাম। প্রবলেম নাম্বার 9 যেটা দিয়েছে সেটা আমাদের দেখতে হবে এরপর। তো প্রবলেম নাম্বার 9 কি বলেছে, এই যে সিস্টেমটা সেটা কি বলছে, একটা এ ত্বরণে উঠছে। তাহলে এই যে টার্নগুলো T1 T2 এই টার্নগুলো কত? খুব সহজ ব্যাপার। তো আমরা শিখেছি, একটু আগেই বলেছি, সিস্টেমের ত্বরণ যেদিকে হবে অলিক বল সবসময় কোন দিকে কাজ করবে, তার উল্টো দিকে। তাহলে এখানে যে M2 কাজ করছে, এখানে টার্ন হলো T2, তাহলে M2-র ওপর একটা অভিকর্ষ বল যেমন আছে সেরকম এই সিস্টেমটা যেহেতু এ ত্বরণে উঠছে, তাই এদিকে একটা অলিক বল থাকবে M2A। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এটা হলো এই পোর্শনটা হচ্ছে অলিক বল, তাহলে T2 সমান চলে এলো আমাদের M2 প্লাস M1 M2 ইন্টু G প্লাস A। সিমিলারলি যখন আমরা T1টা দেখব, T1 এর ক্ষেত্রে কিন্তু আমাদের নিচের দিকে, এর নিচে কটা ভর আছে, এই বিন্দুর নিচে দুটো আছে। তাহলে এখানে যেমন দুটো বল কাজ করছে, একটা M1G যেমন আছে, আবার এখানে কিন্তু একটা M2Gও আছে। আর টোটাল সিস্টেমটা যেহেতু এ ত্বরণে যাচ্ছে উপর দিকে, তাহলে নিচের দিকে একটা অলিক বলও থাকবে একই রকমভাবে নিচের দিকে একটা অলিক বল থাকবে। তাহলে এর একটা কোনটা প্রথম বার করেছে T1টা, তারপরে বার করেছে T2টা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অলিক বল, তাহলে টোটাল সিস্টেমটা মানে এটার ক্ষেত্রে যখন ভাববো T1 এর ক্ষেত্রে এর নিচে টোটাল মাস কত, এখানে হচ্ছে M1 প্লাস M2, এই হিসাবে কল্পনা করছি। T1 যখন হিসাব করছি মানে নিচের দিকে টোটাল মাস কত আছে M1 প্লাস M2 এই সিস্টেমটা, তখন এইটা আমি ভাববো পুরোটা। আর যখন T বার করবো তখন শুধু এইটুকুনি নিয়ে ভাববো, কারণ এর জন্যই এর ওপর টান সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে মোট অভিকর্ষ বলটাকে তাহলে আমরা এরম করে লিখি M1 প্লাস M2 ইন্টু G, আর মোট অলিক বল কত তাহলে হবে M1 প্লাস M2 ইন্টু A। মোট অলিক বল সিস্টেমের ত্বরণ ওপরে, তাহলে অলিক বল, তাহলে T1টা কত চলে এলো M1 প্লাস M2 G প্লাস A। ওটা কমন নিলাম, উত্তরটা ওরা কী ফর্মে লিখেছে, ওরা লিখেছে হচ্ছে, আচ্ছা মানে F হবে না, ওগুলো A হবে, কারণ ছবিতে A ত্বরণ দিয়েছে, তো তাই আমাদের হলো। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেছি। আমরা এই ফর্মেই লিখবে, কোনো অসুবিধা নেই, অত কায়দার দরকার নেই, যেটা আছে সেটাই আমরা লিখব। তাহলে দুটো টান আমরা ক্যালকুলেট করে ফেললাম এবং 9 নম্বর অঙ্কটা সমাধান করা হলো। এরপর আমরা দেখব প্রবলেম নাম্বার 10 আর 11, দুটো ছবি আমি এঁকে নিয়েছি। তো দুটো ছবির একই প্রশ্ন, সেটা হচ্ছে এই সিস্টেমের ত্বরণ কত আর সুতোর টান কত, দুটো সংযোগকারী ব্লকের যে সুতো এখানে। তো দেখো আমরা এখানে F কে দুটো উপাংশে ভাঙতে পারি, এটা হচ্ছে F cos 30 আর এদিকে হচ্ছে F sin 30। তো F এর যে সাইন উপাংশ সেটা
প্রশমিত করছে এমজিকে বা ব্যালেন্স করে রাখছে বা লম্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে সাহায্য করছে। আর এফ কস থিটাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ত্বরণ সৃষ্টিকারী কার্যকরী বল হচ্ছে এফ কস 30। তাহলে সিস্টেমের ত্বরণ যদি এ হয় তাহলে এ সমান হবে নেট বল কত, তাহলে কার্যকরী বল কোনটা এটা, তাহলে এফ কস 30 বাই মোট ভর কত, মোট কতখানি ভরকে নিয়ে যাচ্ছে এম প্লাস এম, তাহলে হলো √3 এফ বাই 2 ইন্টু এম প্লাস এম। তাহলে এই ত্বরণটা কিন্তু প্রত্যেকের, তাহলে সুতোর টান মানে কি, আমরা বল প্রয়োগ করছি একে, তাহলে এ নিশ্চয়ই একে টানছে, তার নিজের দিকে টানছে, দুজন দুজনকেই কিন্তু টানছে, প্রত্যেকে কিন্তু প্রত্যেককে সমান আর বিপরীতমুখী বল দ্বারা আকর্ষণ করছে। তো সেই বলটা আমাদের বার করতে হবে। তো এখানে আমাদের টি সমান, তাহলে টি এর ওপর শুধু একটাই বল কাজ করছে, টি এর জন্য কত ত্বরণ লাভ করেছে, তাহলে টি সমান আমরা লিখতে পারি এম এ। তাহলে আমাদের এম দিয়ে গুণ করলেই চলে এলো, তাহলে টি কত চলে এলো, √3 mf বাই 2 ইন্টু এম প্লাস এম। তাহলে এটা আমরা করে ফেললাম 10-এরটা। এরপর আমরা নেক্সট প্রবলেমটায় যাব। 11 নম্বর প্রবলেমে একই জিনিস। তাহলে এখানে আমার ত্বরণটা যেদিকে, সিস্টেমের ত্বরণ যেদিকে সেদিকেই বল প্রয়োগ হচ্ছে। তাহলে নেট বলটা এখানে 10 নিউটনই। তাহলে এ কত হবে, নেট বল কত 10 নিউটন, মোট ভর কত 2.5 প্লাস 2.5, তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই দিকের যে 2.5, তাহলে এখানে যে টান কাজ করছে সেই টানের জন্যই সে ত্বরণ লাভ করেছে এ, টানটাই এর ওপর প্রযুক্ত বল বা নেট বল। তাহলে এটা 2.5 কিলো, তাহলে টি কত হবে 2.5 ইন্টু এ, মানে 2.5 ইন্টু 2, দ্যাট ইজ 5 নিউটন। তাহলে ত্বরণ পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা পেয়ে গেলাম আমরা 5 নিউটন। ঠিক আছে, তো এরপর আমরা 12 নম্বর অঙ্কটা করে নিই এখানে, তারপরে আমরা বোর্ড মুছে দেবো। 12 নম্বর অঙ্ক কি বলেছে, 60 কেজি ভরের একজন ব্যক্তি লিফটের মেঝের ওপর এত নিউটন 3টে নিউটন বল প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে ত্বরণ আর এগুলো বার করতে হবে। আচ্ছা, তো 60 কেজি যে ব্যক্তি, তার প্রকৃত ওজনটা কত, প্রকৃত ওয়েটটা কত, 60 ইন্টু 9.8, 60 ইন্টু 9.8, 588। তার প্রকৃত ওজন যেটা, সে যখন স্থির থাকবে বা সমবেগে গতিশীল লিফটে থাকবে তখন তার মেঝেতে কতটা বল প্রয়োগ করবে বা লম্ব প্রতিক্রিয়া কত হবে ভূমির, 588 নিউটন। প্রথম ক্ষেত্রে কত বলে দিয়েছে আমাদের, 441, 441 নিউটন। তার মানে এটা লেস দেন এমজি। তার মানে দেখো, যেহেতু আপাত ওজনটা তার প্রকৃত ওজনের থেকে কম, তার মানে এটা কি, লিফট থেকে কখন তাহলে হালকা অনুভব হয়, যখন একটা লিফট নিচের দিকে নামে, এ ত্বরণে নামলে তখন হালকা মনে হয়। সেক্ষেত্রে আমাদের যেটা এন হয়, মানে এনটাই আপাত ওজন, এম ইন্টু জি মাইনাস এ, এমজিটা এটা, তাহলে এনটা কত দিয়েছে 441, আর এমজি কত, এমজি হচ্ছে 588, এম কত 60 ইন্টু এ, তাহলে এ এখান থেকে চলে আসলো। কেন বুঝলাম, তার মানে এটা হচ্ছে ত্বরণটা কোন দিকে, ত্বরণ নিম্নমুখী। কেন নিম্নমুখী, কেন বললাম কথাটা, কারণ এখানে নিম্নমুখী ত্বরণ হচ্ছে, কারণ এটা হালকা অনুভব হচ্ছে। প্রকৃত হলো 588, এটা 441, তার থেকে কম, তার মানে সিস্টেমটা নিচে নামছে, লিফটটা নিচে নামলে হালকা লাগে, তাই এটা হালকা, মানে 441টা যেহেতু 588 থেকে কম, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এটা কত চলে আসছে, 588 মাইনাস 441 ডিভাইডেড বাই 60, 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডাউনওয়ার্ড। এই ত্বরণ নিয়ে লিফট নিচে নামছে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, আমি এটা মুছেই দিই এটা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, কত বলে দিয়েছে দেখতে পাচ্ছি না, 588, 2-12 2তে বলেছে
588 নিউটনই বল অনুভব করছে। তার মানে কি, লিফটটা স্থির আছে বা সমবেগে নামছে। তাহলে সুতরাং যেহেতু এটা সমান, তো আপাত ওজন আর প্রকৃত ওজন সমান কখন হবে? লিফটের ভেতর তার যে প্রকৃত ওজন সেটাই কখন অনুভব করবে সে? যখন লিফটটা স্থির থাকবে বা সমবেগে গতিশীল হবে। তাহলে লিফটটি স্থির বা সমবেগে গতিশীল। 3 নম্বর নিশ্চয়ই বেশি দিয়েছে। কত দিয়েছে? 735, 735 নিউটন। এটা অবশ্যই 588 থেকে বেশি। তাহলে সুতরাং ত্বরণ নিয়ে, ত্বরণটা কোন দিকে? ঊর্ধ্বমুখী। ওপরের দিকে যখন লিফট ওঠে তখন ভারী হয়। তাহলে এর ক্ষেত্রে সূত্র কি? এম সমান এম জি প্লাস এ। তাহলে এ চলে এলো এন মাইনাস এম জি। তাহলে এটা কত চলে এলো? এন হলো 735 মাইনাস 588 ডিভাইডেড বাই 60। 735 মাইনাস 588 ডিভাইডেড বাই হচ্ছে 60। একই উত্তর 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কোন দিকে? ওপরের দিকে। তার মানে 3টে কেস হয়ে গেল। প্রথমটা দেখলাম হালকা অনুভব হচ্ছে, তাই সে বুঝলাম নিচে নামছে, লিফটটা সমতরণের নিচে নামছে। 2 নম্বরটা লিফটটা স্থির আছে বা সমবেগে গতিশীল, নামছে বা উঠছে। আর 3 নম্বর দেখলাম লিফটটা উপরে উঠছে কারণ তার ভারী লাগছে, প্রকৃত তার যে ওজন তার থেকে আপাত ওজনটা বেড়ে গেছে। আর 588 হচ্ছে স্থির বা সমবেগে থাকলে, এখানে সেটা দিয়েছে 735। তাহলে সেটা বুঝতে পারলাম এখানে ত্বরণ নিয়ে লিফটটা ওপরে, অবশ্যই ওপরে উঠছে। এরপর দেখব আমরা প্রবলেম নম্বর 13। একটি কাঁচের প্লেটের ওপর 3 কেজি বা তার বেশি ভরের কোনো বস্তু রাখলে প্লেটটি ভেঙে যায়। তার মানে সর্বোচ্চ প্লেটের যে লম্ব প্রতিক্রিয়া সেটা 3 কেজি ওয়েট। মানে এই যদি ধরো কাঁচের প্লেট হয়, তার উপর যে প্রতিক্রিয়াটা সেটার লেস দ্যান ইকুয়ালস টু 3 কেজি ওয়েট অবধি সে সহ্য করতে পারে, তার বেশি হলে এটা ভেঙে যাবে। তো এর উপর কত ভরের বস্তু রেখেছে? আচ্ছা, কত ভরের বস্তু রাখলে, এবং লিফটের মধ্যে রাখা আছে 245 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠছে। তো ধরলাম এখানে একটা এম ভরের বস্তু রেখেছি, এম। তাহলে এদিকে একটা এমজি কাজ করছে। আর লিফট যদি ওপরে ওঠে 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এদিকে একটা সিউডো ফোর্স কাজ করবে, এটা হলো এম এ কাজ করবে। তাহলে কখন এটা ভাঙবে? এমটা কত হলে এটা ভেঙে যেতে পারে? তার মানে এম জি প্লাস এম এ সমান 3 ইন্টু জি। ঠিক আছে, তাহলে এখান থেকে এমটা বার করি, 3G বাই জি প্লাস এ। তাহলে 3 ইন্টু 9.8 বাই 9.8 প্লাস 2.45। $2.4 কেজি, এমটা আসছে 2.4। তাহলে 2.4 কেজি চাপিয়ে যদি লিফটটাকে 245 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে তোলা হয়, উপর দিকে ওঠে, তাহলে অলিক বলটা সবসময় নিচের দিকে, সিস্টেম যেদিকে যাবে অলিক বল নিচের দিকে কাজ করবে। আচ্ছা, 14 নম্বরটা দেখি এবার। আচ্ছা, 14 নম্বরে কি বলেছে? আচ্ছা, লিফটের ছাদের সাথে যুক্ত একটি আংটা, ধরো এই লিফট আছে, স্প্রিং তুলায় আটকানো 2 কেজি ভরের একটি বস্তু ঝুলছে। এই স্প্রিং তুলা যন্ত্র, এখানে একটা 2 কেজি ভরের বস্তু ঝুলছে। আচ্ছা, এবার কি বলেছে? প্রতি ক্ষেত্রে পাঠ কত হবে যখন ওপরে উঠবে? 1 নম্বর, ওপরে উঠলে কত হবে পাঠ?
টান ইকালস টু ওপরে উঠছে মানে এম জি মাইনাস এ। 2 নম্বর তোমরা সূত্রগুলো, টিটা হলো টান বা পাট। আচ্ছা, এটা যেটা বসাবে তাতে বসালে এটা আসবে নিউটনে, তাকে কিন্তু জি দিয়ে ভাগ করে দিলে কেজি ওয়েটে উত্তর আসবে। আচ্ছা, তারপরটা বলেছে নামলে, নিচে নামলে সিউডো ফোর্স কোন দিকে, সরি ও প্রথমটা বলেছে ওপরে উঠলে, তাই তো, তাহলে এটা প্লাস হবে, ওপরে উঠলে তো প্লাস হয়। আর নিচে নামলে, নিচে নামছে মানে সিউডো ফোর্স ওপরে এম জি মাইনাস এম এ। আর 3 নম্বর সমবেগ, নাকি সমবেগ টি সমান এম জি। সমবেগের ক্ষেত্রে তো এম জি সমান হয়, কারণ সেখানে কোনো অ্যাক্সেলারেশন নেই। এটা করে উত্তরগুলো কিসে বেরোবে, মান বসালে কিসে বলে দিলাম, নিউটনে বেরোবে। তাকে যদি কেজি ওয়েটে বার করতে হয় জি দিয়ে ভাগ করে দিতে হবে, মানে এটাকে বাই জি, এটাও বাই জি, এটাও বাই জি। মানটা বসিয়ে অঙ্কটার সমাধান করে নেবে। ঠিক আছে, এমটা বলেছে 2, জি বসাবে 9.8, আর এ বলেছে প্রথমটার ক্ষেত্রে 0.2, দ্বিতীয়টার ক্ষেত্রে 0.1, আর তৃতীয়র ক্ষেত্রে তো সমবেগ, সমবেগের ক্ষেত্রে তো টান আর মানে যেটা প্রকৃত ওজন সেটাই টান হিসেবে কাজ করবে। কেজি ওয়েটা আনতে গেলে জি দিয়ে ভাগ করতে হবে, করে নেবে অঙ্কটা। আচ্ছা, নেক্সট আমরা যাব 15 নম্বর অঙ্কে, প্রবলেম নম্বর 15। ওটা তোমরা করে নেবে, উত্তরটা জানাবে আমাকে, উত্তরটা এলো কিনা। যদি কোনো অসুবিধা হয় আমি বলে দেবো। 15 নম্বর অঙ্ক কি বলেছে, 100 গ্রাম ভরের একটি বস্তু এ, 400 গ্রাম ভরের অপর একটি বস্তু বি, দুজনের দুটো বেগ দিয়েছে, পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এ বস্তু ধরলাম এইদিকে যাচ্ছে, পরস্পরের দিকে আসছে মানে মুখোমুখি আসছে। আচ্ছা, প্রথমটার ভর বলেছে এটা 100 গ্রাম, এটার বলেছে 100 সেমি পার সেকেন্ড, দ্বিতীয়টার ভর বলেছে 400 গ্রাম, আর বেগ বলেছে 10 সেমি পার সেকেন্ড। আচ্ছা, মুখোমুখি সংঘাতের পর এরা যুক্ত হলো, একসঙ্গে জুড়ে গেল। সংঘাতের পর এরা কোন দিকে যাবে এবং 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, মুখোমুখি সংঘাত, তাহলে সংঘাতের ক্ষেত্রে ভরবেগ, মোট ভরবেগ সংরক্ষিত হয়। তাহলে আমরা এখানে বুঝতেই পাচ্ছি যাবে কোন দিকে, এর ভরবেগটা বেশি, তাহলে টোটাল যে সিস্টেম এটা জুড়ে গিয়ে যে একটা বস্তুতে পরিণত হলো, মানে এটা হলো এ প্লাস বি, সেটার আমাদের বেগ ধরলাম এইদিকেই যাবে। কেন এদিকে যাবে, কারণ এর ভরবেগটা বেশি, এটাকে ঠেলে নিয়ে চলে যাবে হিসেব মতন। এর ভরবেগ বেশি, এর হচ্ছে 10,000, এর সেখানে 4,000। ঠিক আছে, তাহলে ভরবেগ সংরক্ষণ যদি করি তাহলে এর মোট ভর কত হচ্ছে 500 গ্রাম। তাহলে 500 ইন্টু ভি যা হবে, এর ভরবেগ কত 100 ইন্টু 100। এটাকে যদি পজিটিভ দিক ধরি তাহলে এটা নেগেটিভ দিক, প্লাস 400 ইন্টু -10। কেন -10, এটা নেগেটিভ এক্স অক্ষের দিকে যাচ্ছে। তাহলে ভিটা চলে এলো কত 10,000 বিয়োগ 4,000 বাই 500, মানে 6,000 বাই 500 মানে 12 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সংযুক্ত অবস্থায় তাদের বেগটা কত হবে, 12 সেন্টিমিটার পার সেকেন্ড, যাবে ধনাত্মক এক্স অক্ষের দিকে। অতএব 10 সেকেন্ডে যাবে, 10 সেকেন্ডে অতিক্রান্ত পথ এস ইকাল টু ভিটি। তাহলে হচ্ছে 12 ইন্টু 10 120 সেন্টিমিটার। তাহলে একসঙ্গে তারা 10 সেকেন্ডে 120 সেন্টিমিটার যাবে। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করলাম, ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করা হলো। তো আজকের ক্লাসে আমরা 15টা গাণিতিক সমস্যা সমাধান করলাম। আমরা নেক্সট পার্টে 16 থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো তোমরা প্রথম 15টা অঙ্ক ভালোভাবে দেখে নেবে এবং ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো আছে 16 থেকে শুরু হবে, সেগুলো আমি করাবো। তো তার আগে তোমরা দেখে নিয়ে যদি কোনো গাণিতিক সমস্যায় অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই
শেষ করে দিলাম।